হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনীতে শালীন হাসান, পর্ব সংখ্যা ১৯। জাইমা ভার্সিটিতে আসা মাত্রই প্রফেসর ফাহিম আহমেদ তাকে ডেকেছে। এরকম একটা খবর শুনে জাইমার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। ফাহিম তার পিছনে কেন পড়লো ভাবতেই চিন্তা পড়ে গেল জাইমা। এই ভার্সিটির মারপ্যাচ জঘন্য হয়ে থাকে। ভদ্র পোশাকের শকুনের নজর যাদের দিকে যায়, যে কারণেই হোক না কেন, সেই কারণটা উদ্ধার না হওয়া পর্যন্ত শান্ত হয় না। দোনোমনো করলেই জীবনটা হেল বানিয়ে দেয়। জাইমা নিজের জন্য বেশি চিন্তা করে না, ইশরিয়াক আছে। চিন্তা হয় সেসব স্টুডেন্টদের জন্য যাদের ইশরিয়াকের মতো কেউ নেই। সে বাতাসের মতো আওয়াজ পেয়েছে, এখানকার পলিটিক্স খুব বাজে, কিন্তু অন্ধকার সত্য যা পেছনে পড়ে আছে কিন্তু অহরহর ঘটে, সেটা প্রাইভেট ভার্সিটি থেকে শুরু করে পাবলিক, কোথাও বাদ যায় না। গলায় ঝুলিয়ে রাখা ওড়নাটা এক কোণা হাতে পেঁচাচ্ছে আর ফাহিম রুম দিকে যাচ্ছে। জাইমা এক গাদা সাহস বুকে পুষে সে ফাহিমের রুমের দরজার সামনে দাঁড়ায়। ফাহিম যেন চাতক পাখির মতো জাইমার অপেক্ষায় ছিল। সে আসা মাত্রই ফাহিম ভদ্র হেসে বলে, মৈশানি আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম। জাইমা আড়ষ্ট রাখা ওড়নাটা এক কোণা হাতে চেপে পেঁচাচ্ছে আর ফাহিমের রুমের দিকে যাচ্ছে। জাইমা এক গাদা সাহস বুকে পুষে সে ফাহিমের রুমের দরজার সামনে দাঁড়ায়। ফাহিম যেন চাতক পাখির মতো জাইমার অপেক্ষায় ছিল। সে আসা মাত্রই ফাহিম ভদ্র হেসে বলে, মৈশানি আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম। জাইমা আড়ষ্ট ভাব লুকিয়ে মাথা নাড়ায়। ভেতরে যেতেই ফাহিম তাকে বসতে দিয়ে নিজেও জাইমার সামনে বসে। জাইমা বিরক্ত হয়ে তাকাতে ফাহিম হেসে বলে, এই কয়দিন ভার্সিটিতে আসেননি কেন? তোমার প্রেজেন্টেশন পড়ার কথা ছিল, কিন্তু অনুপস্থিতির জন্য দিতে পারিনি। এগুলো তো আপনি ক্লাসেও বলতে পারতেন, আমাকে ডাকার মানে হয় না। কি যে বলো মৈশানি, তোমার বাবা আমার পূর্ব পরিচিত, কিন্তু তুমি আমায় চেনো না। পরিচিত হওয়ার জন্যই ডেকে পাঠিয়েছি। ওহ, কীরকম পরিচিত? সাজ্জাদ আঙ্কেলের সাথে আমার বাবার ব্যবসার সূত্রে যোগ আছে। আমার সাথেও দেখা হয় আঙ্কেলের, খুব বিনয়ী মানুষ। ওহ আচ্ছা, তুমি ওনার মেয়ে শুনে অবাক হয়েছি। জাইমার ব্রুজোড়া কুচকে আসে। ফাহিম পুনরায় বলে, বাবার মতনই মিষ্টি হয়েছ। আমার মিষ্টি জিনিস খুব পছন্দ। তাহলে আমার বিয়ে মিষ্টি পাঠাবো আপনার ঠিকানায়। এক গাদা রাগ দিয়ে কথা বলল জাইমা। ফাহিম মৃদু হেসে বলে, পাঠাতে পারো মিস মৈশানি। জাইমা হাত ঘড়ি দেখে, ইশরাকের ক্লাসে যাওয়ার সময় হয়ে এসেছে। জাইমা প্রসন্ন হেসে বলে, আমার ক্লাস বসে গেছে, আসি। সমস্যা নেই, ইশরাক স্যার আমার পরিচিত। আমার কথা বললে কিছু বলবে না তোমায়? গুরুত্বপূর্ণ কথা দেখছি না, আমার বসে থাকার মানে হয় না। আমার সাবজেক্ট তোমার কেমন পয়েন্ট চাই মৈশানি? জাইমা বিস্ম খায়, আমতা আমতা করে বলে, সবার মতো আমি যা পাবো তাই দিবেন তুমি। আর সবার ব্যাপারটা আলাদা। ঠিক আছে, এই নিয়ে পরে কথা বলবো, আমি আসি। কোল্ড কফি অর্ডার দিয়েছি, একটু বসো। জাইমা বিরক্ত হওয়া নেতিয়ে যায়। ফাহিম অনেক বিষয়ের আলোচনা তুলল। জাইমা চুপ করেছিল। কফিটা আসতেই জাইমা না চাইতেও খায়। ওইদিকে তার ২০-২৫ মিনিট দেরি। জাইমাকে এবার কিছু না বলে ফাহিমকে এবার কিছু না বলে জাইমা বেরিয়ে আসে। দৌড়ে মাথা ক্লাসরুমের সামনে দাঁড়ায়। ইশরাক লেকচার শুরু করে দিয়েছে। জাইমার দেরি দেখে বিরক্ত হয় সে। পকেটে ২ হাত গুজে হেঁটে এগিয়ে আসে দরজার সামনে। জাইমা কাঁচুমাচু হয়ে দাঁড়াতে ইশরাক রাশভারী গলায় জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ? প্রফেসর ফাহিম ডেকেছেন। ইশরাক মুখশ্রীর রং পরিবর্তন হয়ে যায়। ভেতরে ভেতরে ক্রোধের আগুন জ্বলে ওঠে। চোখ মুখ শক্ত করে ধমকে বলে, ডাকলেই যেতে হবে? এটা ভার্সিটি, পারিবারিক জায়গা না। আপনি যেমন টিচার উনিও তেমনই। দ্যাটস মিন প্রফেসর ফাহিম আহমেদ এবং প্রফেসর ইশরাক খান। তোমার দৃষ্টিতে একই। অবশ্যই এক। কামিং কথাটা জোরেই বলেছে। জাইমা বুঝলো না ওকে ধমক দিল না, স্বাভাবিকভাবেই বলল। কথাটা বলেই ইশরাক পথ ছেড়ে দেয়। জাইমা ভেতরে গিয়ে সিটে বসলে ইশরাক নিজের লেকচার শুরু করে। তবে পুরোটা সময় তার চোখ মুখ শক্ত ছিল। জাইমা সেসব নিয়ে ভাবেনি। ইশরাক ক্লাস শেষ হলেই সে পানির বোতল থেকে পানি ঢকঢক করে নিয়ে খায়। প্রফেসর ফাহিম আহমেদ আসতে জাইমা চোখ জোড়া শুরু হয়ে আসে। লোকটার ঠোঁটের কোণে ভদ্র হাসি। জাইমাও স্বাভাবিকভাবে নেয়। মেহেরের সাথে ফিসফিস করে আলোচনা করে ফাহিম আহমেদ নিয়ে। ফাহিম আহমেদ জাইমাকে বলে, আগামী ক্লাসে ওর প্রেজেন্টেশন, একদম পরিপাটি হয়ে যাতে আসে। জাইমা বুঝেছে শাড়ির পরার কথা। আরও একগাদা বিরক্ত ভর করে। ফাহিম আহমেদের মনোযোগ ক্লাস থাকলেও নজর জাইমা এবং মেহেরের মাঝে স্থির। তিনি যেতেই জাইমা মেহেরকে খোঁচা মেরে জিজ্ঞেস করে, ওই প্রফেসর আমায় তার রুমে ডেকেছে?
আমাকেও সেদিন ডাকলো। জাইমা চোখ গোল হয়ে আসে, জবাব দেয় না। কি বলছে? পড়া নিয়ে কথা বলছে? ওহ, তাহলে তো ভালোই। ওকে, পরিচয়ের যোগসূত্র নিয়ে স্বাভাবিক ব্যাপার। কথা বলে জাইমা ডানে বাঁয়ে তাকায়। ফাহিম ব্যাপারটা সে স্বাভাবিকভাবে নিয়ে, কারণ মেহের ঢাকা হয়েছে। জাইমা ব্যাপারটা নিয়ে ঘাটে না। ক্লাস শেষ হলে সে অপেক্ষা করে ইশরাকের জন্য। মেহের চলে যায় তার আগে ভাগে। জাইমা করিডোরের রেলিংয়ে হাত রেখে নিচে তাকায়। অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে দাঁড়িয়ে থেকে ইশরাকের জন্য অপেক্ষা করে। তাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে ভদ্রলোক এসেছে। জাইমা এক নজর তাকিয়ে ইশরাকের দিকে। সাদা শার্টের উপর কালো কোট, বা হাতের কবজিতে ঘড়িটা, খুব ভদ্র বেশভূষ। এছাড়া জাইমার কাছে ইশরাক একজন জেন্টলম্যান, যাকে নিয়ে উদ্ভট ভাবনা চিন্তা মাথায় কাজ করে না। সবসময় শুভ্র নীলম ভাবনায় আসে। জাইমা তাকে দেখে মৃদু হাসে। ইশরাক বুঝে মন খুব ফুরফুরে, সেজন্য সেও মৃদু হাসার চেষ্টা করে। জাইমা সহ লিফটে উঠে। ইশরাক মুখটা খুব গম্ভীর করে রেখেছে, যেন জাইমাকে চেনে না। জাইমা ঘাড় ফিরিয়ে ইশরাকের সামনে মাথা আনে। ইশরাককে দেখে ভ্রু কুঁচকে দিলে ইশরাক কঠোর চাহনি দেয় জাইমার দিকে। জাইমা আর সামনে দাঁড়ায়, বলে, আপনার মুখটা এরকম দেখাচ্ছে কেন? গতকাল রাতে তো চুমু খেতে দিয়েছি। ইশরাক দাঁত মুখ খিচে বলে, অদ্ভুত কথাবার্তা। জাইমা সোজা হয়ে দাঁড়ায়, জবাব দেয়, টিচারদের মুড খারাপ দেখলে আগে বলতাম, রাতে বোধহয় ওনাদের বউ। স্টপ। জাইমা বাঁকা হেসে বলে, পুরোটা বলি। ননসেন্স, তুমি আর ভদ্র হলে না। আপনার মোডের এই অবস্থা দেখে স্টুডেন্ট ভাবতেও পারে আমি রাতে আপনাকে দেইনি কিছু। ইশরাক শক্তপোক্ত হাতটা জাইমার ডান হাত শক্ত করে ধরে নিজের সাথে তাকে নিয়ে এসে বলে, তোমার মতো অভদ্র মেয়ে আমি আর জীবনেও দেখিনি। বাহ, জীবনে আরও কতগুলো মেয়ে দেখেছেন শুনি? না দেখার কিছু নেই। জাইমা তেতে ওঠে, ইশরাকের বুকে ধাক্কা দিয়ে বলে, আপনি একটা মুখোশধারী। আমাকে ঠকাচ্ছেন না তো? না তো, ভেবে দেখো তুমি আমাকে ঠকানোর পায়তারা করছো কি না। জাইমার চোয়াল শক্ত হয়ে আসে, চেতে উঠে বলে, আপনার তো গভীর মন নিয়ে ঘুরি না। আপনি হলেন সমুদ্রের গভীর থাকা রাক্ষস মাছ, যার হাসি দেখলে খুব ইনোসেন্ট লাগে, কিন্তু সে হাসিটা আড়ালে থাকা মনোমানব ভীষণ ভয়ানক। লিসেন, তুমি আমাকে রাক্ষস মাছ এসব দিয়ে তুলনা করছি তো আমি ভুল কিছু বলিনি। আপনি একটা ধাঁধা, যার উত্তর বের করতে গিয়ে গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। ধাঁধা উত্তর ধাঁধাতেই পাওয়া যায়। আমার কথা না শুনে অযথা সন্দেহ করা বন্ধ হোক। আমি কখনোই কিছু বলেছেন? কখনো আপনি সংক্রান্ত কোনো ব্যাপার আমার সাথে খোলাখালি আলোচনা করেননি? বউ হওয়া আপনার সম্পর্কে আমি অজ্ঞ। ইশরাক জবাব দিল না। দরজা খুলে দুজনেই বেরিয়ে আসে। জাইমা রাগ দেখিয়ে গাড়িতে বসে। ইশরাক বসলেই জাইমা পুনরায় বলে, আজকের পর থেকে আপনি আর আমাকে ছোবেন না। ইশরাক তরফ থেকে কোনো জবাব এলো না। সে খুব মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে। জাইমার বিরক্ত লাগছে। তেতে উঠে বলে, আপনার মনোভাব দেখে মনে হচ্ছে আমি সহ্যসঙ্গী হিসেবে পারফেক্ট। আপনার কোনো ব্যাপারে জানার অধিকার আমার নেই। কি জানতে চাও বলো? কোমল কণ্ঠে ভেসে আসে। জাইমা হিসিয়ে ওঠে, তীব্র ঝাঁঝাল কণ্ঠে বলে, বলুন আপনার কোনো অতীত আছে কিনা, বা বর্তমান। কি জঘন্য কথাবার্তা। আমি ইন্ট্রোভার্ট মানুষ। আমার সাথে প্রেম করার জন্য মেয়েরা বসে নেই। একদম মিথ্যে বলবেন না। আপনি ইন্ট্রোভার্ট মোটেও না। স্ত্রী হিসাবে আমার সাথে যতটুকু কথাবার্তা বলেছেন, গার্লফ্রেন্ডের সাথেও এরকম বলতে পারেন। অস্বাভাবিক কিছু না। আপনি আপনার কাছে মানুষের সাথে মোটেও ইন্ট্রোভার্ট না। প্রফেসর ফাহিম রুমে গিয়ে কি করেছো? বসেছিলাম। তোমার ক্লাস কয়টা শুরু খেয়াল রাখা উচিত ছিল। ওই ধরনের গোঁড়ামি আমার পছন্দ না। আমার কোনো কিছুই আপনার পছন্দ হয় না জীবনও। আমার কথা উত্তর নেই, উল্টো আমায় প্রশ্ন। আমার বর্তমান তুমি, ভবিষ্যৎও তুমি। অতীত বলতে কিছু হয় না। তোমার সাথে আরও আগে দেখা হওয়া উচিত ছিল আমার। কেন? তাহলে আরও আগেই ফরজ কাজ সেরে নিতাম। ভণ্ড। ব্লেম দেওয়া বন্ধ করো। তোমার ফোকাস থাকা উচিত আমার প্রতি। তোমাকে কতটুকু যত্ন করা হচ্ছে, কতটুকু মূল্য দেওয়া হচ্ছে, কতটুকু সুখে রাখা হচ্ছে, কতটুকু আবদার পূরণ করা হচ্ছে সেসবের প্রতি। তুমি কিসের অতীত নিয়ে পড়ে আছো? আমার কোনো অতীত নেই। এসবের লুকোচুরিরও কিছু নেই। সত্যি কি কোনোদিন গোপন থাকে বলো? তোমার কাছে আজ লুকিয়ে গেলাম, কাল সত্য সামনে ধরা দিলে আমার চরিত্র চাটুকারিতা প্রকাশ পাবে। তখন তুমি এই একটা কথাই বলতে পারবে, যেটা
তোমার বান্ধবীর বয়ফ্রেন্ডকে বলেছো। খুব জঘন্য লাগলো কথাটা। আর যদি কখনো আমার সন্দেহ সঠিক রূপে ধরা দেয়, আমার তরফ থেকে খুব বাজে অবস্ত্র মন্তব্য ছুড়ে দেওয়া হলে আপনাকে তা মাথা পেতে মেনে নিতে হবে। বড্ড আজব কথাবার্তা। তুমি জানো, গালি বা অবস্ত্র কথাবার্তা আমার পছন্দ না। লিমিটের বাহিরে কোনো কিছুই আমি পছন্দ করি না, সেটা তোমার তরফ থেকে আসা কোনো মন্তব্যই হোক না কেন। বিশ্বাস করো, আমার রাগ খুব ভয়ঙ্কর। রাগের বশীভূত হয়ে আমি ঠিক কী করে ফেলি তোমার ধারণা বাইরে। তখন আমি আমার জন্মদাত্রী জননী কিংবা আমার পাঁজরের হাড়টি বহন করা স্ত্রী চিনব না। শুধু এতটুকু মাথায় রেখো, লিমিটের বাহিরে কিছু আমার পছন্দ না। সংসার একটা স্বপ্ন, একটা মায়া। এমন কিছু বলবে না যাতে স্বপ্ন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি আমাকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত করছেন? না, মোটেও তা না। আমার আগামী চলাফেরা নিয়ে সাবধান করছি। শান্ত কোমল করুণা ঢুকে থাকা ইশরাককে দেখেছো? কখনো রাগে ইশরাককে দেখোনি তুমি? জাইমা বিরক্ত হয়, জবাব দেয়, আপনার কথাবার্তা এরকম কেন? মৈশানী, অযথা বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। একপাক্ষিক কোনো কিছু শুনে কখনো আমাকে জাজ করতে আসবে না। এরকম ভুল কখনোই করবে না। আচ্ছা, আপনি কার সাথে হিসেব মেটাতে যাবেন? আমার হিসাব না, আমার ভালো একজন বন্ধু। আমাদের কলেজ লাইফ থেকে শুরু করে জাপানে পড়াশোনা করা সময়টা একসাথে কেটেছে। ও এখন সেখানে সেটেল। ওর বাবা অসুস্থ। আঙ্কেল চাচ্ছে আমি ওকে বুঝিয়ে আমার সাথে যাতে দেশে ব্যাক করিয়ে আনি। কেন ও আসতে চাচ্ছে না কেন? ব্যাপারটা ওনাদের পার্সোনাল। আমার যতটুকু কর্তব্য তা পালন করব। এত মানুষ থাকতে আপনি কেন? ও আমার কথা শুনবে বলে আশা করা যায়। ও, তাহলে তো ভালো বন্ধুত্ব বলতে পারো। আমাদের একসাথে অনেক সময় কাটেছে, ঘুরতে যাওয়া, স্টাডি, ক্লাসটি, ফিউচার প্ল্যান সব কিছুই। যদিও চাকরিটা ভিন্ন ক্ষেত্রে নেওয়া হয়েছে। ফিউচার প্ল্যান কী ছিল? ওখানে সেটেল হওয়া। ও হয়েছে, হয়নি শুধু আমি। ও হয়েছে, শুধু আমি হইনি। কেন? দেশে আসাটা আমার ভুল ছিল। যাই হোক, যা লেখা ছিল তাই হয়েছে। এখনও তো ওখানে সেটেল হতে পারবেন। তুমি চাও সেটা? আপনার ইচ্ছে। আচ্ছা শোনো, আমাদের বেবি গার্ল আসলে তাকে নিয়ে জাপানে চলে যাব। অদ্ভুত সুন্দর সেই সময়টা। আপনি এর আগে কাউকে নিয়ে চেরি বা চেরি সম দেখেছেন? না। জাইমা আর প্রশ্ন করলো না। ওই ফ্রেন্ডের সাথে ইশরাকের ক্লোজ সম্পর্ক ছিল, যেটা আর 10টা ফ্রেন্ডের সাথে মানুষের সাথে। জাইমা খেয়াল ছিল না যে ফ্রেন্ড ছেলে নাকি মেয়ে এটা জিজ্ঞেস করতে। ইশরাকের কথার ধাঁচে সে ধারে নিয়েছে এই ফ্রেন্ড ছেলে। এমনিতেই শুনতে তার ছেলে ফ্রেন্ডের সংখ্যা কয়েকজনই, এদের মাঝে কেউ হবে। সন্ধ্যায় বিয়ে শপিং নিয়ে আলোচনা হচ্ছে। আগামীকালকে যাওয়া হবে শপিং করতে। কে কে যাবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। ইশরাক এখন ছুটি নিবে না, সেজন্য সে যাবে না। কিন্তু ইশরাত বেঁকে বসে আছে। ভাই ভাবি দুজনেই যাবে একসাথে। বোনের বিয়ে আর সে ভাই হয়ে শপিং যাবে না। জাইমা রুমে এই নিজের পড়াতে মগ্ন। ইশরাক ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি যাও, আমার ছুটি নেই। তখন পোহা বলে, তাহলে সন্ধ্যায় বেরোয় সবাই। রাজি আহমেদ রাজি হয়ে যান। যেন দিনে গরম জ্যামে দিয়ে বসে থাকে যেও এত ধকল নেওয়া মানে হয় না। রাতে ঠান্ডা মাথায় শপিং করবে। ইশরাকের কাছেও আইডিয়াটা পছন্দ হয়েছে। তার ইচ্ছে এবার জাইমাকে একটা নীল কালার শাড়ি কিনে দিবে। এমনিতেও সময় সুযোগ হয় না, এই উসিলায় তার বউয়ের জন্য নতুন শাড়ি নিবে। যদিও মাসের বেতন আসতে দেরি আছে। জাপান গেলে মোটা দাগে একটা অ্যামাউন্ট চলে যাবে মানে এই না, সংসারের মতো ঘুরবে। বইয়ের জন্য শখ করে অনেক কিছু আনবে। বইয়ের জন্য আনলে দাদি, মা, বোন, ভাবি বাদ যাবে কেন? বড়সড় আলোচনা পর্ব শেষ হয়ে সিদ্ধান্ত আসে আগামীকাল সন্ধ্যায় ও রওনা হবে সবাই। ইশরাক নিজের জরুরি কল পেতে উঠে চলে যায় বাগানে। জাইমা ব্যালকনি হেঁটে হেঁটে পড়া মুখস্থ করছিল। ইশরাকের পায়ের সাথে লেগে ডোডো হাঁটছে। কলটা করছে ইশরাকের ফ্রেন্ড। জরুরি তলব দেখে ইশরাক কল রিসিভ করে। রাশভারী গলায় বলে, হ্যালো। অপর পাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে, আমি সবই জানি, শুনেছি। এসবের কোনো মানে হয় না। আমি কোনো রকম মন্তব্য করতে ইচ্ছুক নই। আমাকে যেটা বলা হয়েছে সেটার বাহিরে এক চুলও নয়। নিজের খেয়াল রাখবে। দেখা হবে শীঘ্রই। ডোন্ট ক্রস ইউর লিমিট। কথাটা আমার বলা উচিত ছিল। আমি দেশে ফিরবো না। আর ফিরতে হলে তোমার
অনেক সাফার করতে হবে। আমার তরফ থেকে কোনো রকম দয়া করুণা যাবে না। অনেক হয়েছে, আমি আর আমার পথ ধরেছি, এবার তুমি তোমার পথ ধরো। একটা কথা মনে রাখবে, সুন্দর অতীতও অনেক সময় গলার ফাঁস হয়ে দাঁড়ায়। সেটা তোমার বাবাকে বলবে। আমার জীবনে ময়লা ফেলতে আসলে তোমার সুন্দর জীবন আর সুন্দর থাকবে না। ময়লা কিন্তু আমি একদিনে জোগাড় করিনি। ময়লা জোগাড় করতে তোমারও হাত আছে। তোমার অসভ্য মুখের লাগাম টেনে ধরতে আমাকে রাগিও না। আগে আসো, আমি অবধি। ইশরাক কলটা খট করে কেটে দেয়। ট্রাউজারের পকেট সেটা রেখে বাগান জুড়ে পায়চারি করতে থাকে। বিরক্ত হয়ে পুলের কাছে বসে পানিতে পা ভিজায়। পাশেই ডোডো নিঃশব্দে বসে আছে। ইশরাক তাকে আদর করে কোলে টেনে আনে, মাথা স্লাইড করে দিয়েছে শান্ত। জাইমা এসে বসেছে পাশে। ইশরাক তাকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু জাইমার উসখুস প্রশ্ন, ও কার সাথে কথা বলছেন? ফ্রেন্ড। আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আর কি সন্দেহ করো বলো। আপনাকে আমি বিশ্বাস করি, ভরসা করি, এর বাহিরে কিছু বলবেন না। আমি বিশ্বাসঘাতক নই, নিশ্চিত থাকতে পারো। একটা কথা বলবো, শুনবেন? বলতে পারো। না থাক, রুমে গিয়ে বলবো। জাইমার কথায় ইশরাক ভ্রু কুঁচকে তাকায়, প্রত্যুকার করে। তোমার পড়া শেষ হয়েছে? শেষ। ইশরাক ডোডোকে নিয়ে উঠে দাঁড়ায়, জাইমার দিকে তাকিয়ে বলে, খাবার খেয়ে রুমে যাও। জাইমা হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। ইশরাকে পেছন পেছন আসতে আসতে বলে, আপনি খাইয়ে দিবেন? মোড নেই, পারলে আমাকে খাবার খাইয়ে দাও। আমার মোড নেই। জাইমার কথায় ইশরাক কপাল শুরু হয়ে আসে। ডোডোকে রেখে হাত ধুয়ে নেয়। আনায়া টেবিল সাজাচ্ছে, জাইমও যোগদান করে। ইশরাক সোফায় বসে ফোন হাতে স্ক্রল করছে। পোহা ইরাকে কোলে নিয়ে এসে সোফায় বসেছে। ইরা ইশরাকের কাছে চলে আসে, তার গলা জড়িয়ে ধরে বলে, পাপা, আমিও পিপির মতো বিয়ে করব। উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে যায়। ইশরাক নিজেও হতভম্ব হয়ে তাকায়। পোহা সোজা জাইমার দিকে তাকায়। ইশরাকও জাইমার দিকে তাকিয়েছে। জাইমা সেসব বুঝে মৃদু রেগে ওঠে। ইশরাক তো শুধু তাকে নির্লজ্জ ভাবতো। সে তো নির্দিষ্ট বয়সেই এগিয়ে বিয়ে করতো, কিন্তু এতে মেয়ে তো এক্ষুনি। জাইমার মুখটা থতমত হয়ে আসে। এই বুঝি ইশরাক তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, তোমার জিন ওর মাঝে ট্রান্সফার করেছো? ইরার কথায় ইশরাক জবাব দেয়, অদ্ভুত কথাবার্তা কার থেকে শুনেছো মা? আমি বলছি, পোকা বলেছে পিপি বিয়ে করবে, তাই আমিও বিয়ে করব। এটা পোহা থতমত খেয়ে যায়। আমি তো ভালো ভেবে বলেছি, পাজি মেয়ে যে এরকম করবে সে কে জানতো। অবশ্য বাতাসের সংমিশ্রণে পেলে অনেক কিছুই পরিবর্তন হয়। জাইমা বুঝেছে খোঁচা তাকে মারা হয়েছে, সেজন্য সেও জবাব দেয়, কুকুরের ঘাসাঘাসিতে একদম বিরক্ত। মানুষ পারেও বটে কুকুর পুষতে। কথাটা বলেই সে পায়ের কাছে থাকা ডোডোর দিকে তাকায় বিরক্ত হয়ে। আনায়া ডোডোকে সরাচ্ছে। ওইদিকে পোহার মুখটা লাল হয়ে গেছে। সে উঠে দাঁড়ায়, জাইমার উদ্দেশ্য করে বলে, তুমি আমাকে সো কল্ড কুকুরের সাথে তুলনা দিয়েছ? জাইমা সরু চোখে তাকিয়ে বলে, সময় এতটা খারাপ আসেনি যে তোমায় নিয়ে ভাববো। কুকুরটা বুঝে না কেন সে যে আমি তাকে পছন্দ করি না, তাও গা ঘেঁষাঘেঁষি করতে আসে। অসহ্য। এক্সকিউজ মি, হাউ ডেয়ার ইউ? জাইমা আনায়ের দিকে তাকিয়ে বলে, তোমার ভাইকে একটু বুঝিয়ে বলিও তো, ডোডোকে যাতে সরিয়ে রাখে। আমার কথায় তো কোনো দামই দেয় না। পোহা নিশ্চুপ হয়ে সরে আসে। জাইমা তার কথা পাত্তা দেয়নি। ইশরাক শুধু হতভম্ব হয়ে তাকিয়েছিল। জাইমা সে এত কড়া কথা বলতে পারে তার ধারণাও ছিল না। কি ব্যাপার? ঝগড়টে ভাবতে ইশরাক হতাশ হয়। এই মেয়ে পারবে বেড়াইয়া মেয়েদের চুল টেনে মেয়েদের চুল টেনে ছিঁড়তে। জাইমা খাবার প্লেটে বাড়তে বাড়তে বলে, আপনি হাত ধুয়ে খেতে আসুন। সাজেদ খান আসে। পেছন দিয়ে রাজিয়া আহমেদ চেয়ার টেনে বসতেই জাইমা তাদের ভাত বেড়ে দেয়। রাহেলা খান ইরার সাথে খাবার খেয়ে নিয়েছেন। ইশরাক তার বাবার পাশে চেয়ার টেনে বসে, পোহা তার পাশে চেয়ারে বসে যায়। জাইমা চোখ মুখ কুঁচকে ফেলে। তার জীবনে এরকম বেহায়া মেয়ে কখনোই দেখেনি। আজকে ইশরাকের সাথে একটা হিসাব নিকাশ বুঝে যাবে। জ্বলন্ত শরীর নিয়ে খাবার খেতে বসেছে জাইমা। ইশরাকের দিকে ফিরে তাকায়নি সে, বরং কেউ কিছু জিজ্ঞেস করলে চুপচাপ জবাব দিয়েছে। ইশরাক ওপাশ থেকে বলে, তোমার কিছু লাগবে? আনায়া মিটমিট হাসছে। জাইমা চোখ তুলে তাকায়, বাজ খাই কণ্ঠে বলে, আশেপাশে সেবা দিন, এই পাশে প্রয়োজন নেই। ইশরাক মুখটাতে ভোতা
করে নেয়। সাজেদ খান বলে, আমাদের কিছু লাগবে না মা, এমনিতেই খাবার বেশি বেশি দিয়েছো। জাইমা জবাব দেয় না। ইশরাক বউয়ের কথা ঝাঁজ রেখে সামনে থাকা গ্লাস নিয়ে পানি পান করে। তা দেখে আনায়ার আরও বেশি হাসি পেয়েছে। জাইমা কোনো রকম খাওয়া শেষ করে পোহা আস্তে ধীরে খাবার খায়। ইশরাকের পাশে বসতেই আলাদা মিটে করা ঘ্রাণ তার নাকে এসেছে। কি মাতাল করা সুবাস এই লোক গায়ের মাখে। এই জাইমা নির্গত শহীদ। পোহা আর চোখে ইশরাককে দেখে। সে মনোযোগ সহকারে খাবার খাচ্ছে। খোঁচা খোঁচা কালো দাড়ি যুক্ত গালটা তার পছন্দের। জাইমা কিভাবে যে উড়ে এসে জুড়ে বসেছে পোহা টের পায়নি। জাইমা একটু দেরি করে রুমে এসেছে। ইশরাক সোফায় বসে ফোন স্ক্রল করছিল। জাইমা দরজা লাগিয়ে ফ্রেশ হতে চলে যায়। এসে আয়নার সামনে বসে চুল চিরুনি লাগায়। ইশরাক জাইমার কাণ্ডে দেখছে। তাকে ডেকে অপেক্ষা করিয়ে এখন ম্যাডাম নিজেই ভাব দেখাচ্ছে। সে এগিয়ে আসে। জাইমা পিছনে দাঁড়িয়ে গিয়ে আনায়ার নজর স্থির করে। জাইমার গা জ্বলে যাচ্ছে। নিজের রাগ ধামাচাপা দিতে শান্ত থেকে উঠে চলে আসার জন্য একদম পা ফেলতে ইশরাক তার হাতটা ধরে নেয়। জাইমা হাত মোছড়ামুছড়ি করে বিরক্ত হয়ে বলে, কি সমস্যা? তুমিই তো ডেকেছো, আমি এখন ঘুমাবো, হাত ছাড়ুন। রাগ না কমা অবধি ছাড়ছি না। জাইমা মেঝেতে তাকায়। কোনো কথা না বলে কিছুক্ষণ চুপ থেকে বলে, এবার হাতটা ছাড়ুন। আপনি আমায় প্রচুর জ্বালাচ্ছেন। তোমার অভ্যাস আমাকে পেয়ে বসেছে। কি করি বলো তো? কথাটা বলে জাইমা নিয়ে বেডের উপর বসে। ইশরাক শক্তপোক্ত হাতে জাইমার কোমর জড়িয়ে রেখেছে। ইশরাক কাজকর্মে সে হতাশায় নিঃশ্বাস ফেলে। এখনই এই কোল থেকে উঠবে কিভাবে? ইশরাক চুপচাপ বসে জাইমা পরোক্ষ করছে। নিজের ডান হাতের মুঠোয় জাইমার ডান হাত রেখে দেয়। ঘাড়ে নিজের থুতনি রেখে বলে, এই মাসে আজকেই লাস্ট, প্লিজ।